পানিপথের প্রথম যুদ্ধ ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি সংঘটিত হয় ২-১ এপ্রিল ১৫২৬ সালে, যেখানে মোগল নেতা বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলেই ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা ঘটনা, দিল্লির সুলতান ইব্রাহিম লোদির দুর্বলতা। ৫ শতকের শেষের দিকে দিল্লির শাসক ইব্রাহিম লোদির শাসন দুর্বল হয়ে পড়ে। তার রাজ্য শাসনে স্বৈরাচারিতা ও ভুল সিদ্ধান্তের কারণে প্রজারা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে। বিশেষ করে আফগান ও রাজপুত প্রধানরা তার শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়। দৌলত খান লোদির বিদ্রোহ। পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি ইব্রাহিমের অত্যাচারে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি বাবরকে ভারতে আমন্ত্রণ জানান। রাজপুত নেতা রানা সাঙ্গার পরিকল্পনা। রাজপুত শাসক রানা সাঙ্গা চেয়েছিলেন যে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করলে তিনি নিজে দিল্লি দখল করবেন। এই পরিস্থিতিতে বাবর ভারতের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পান। বাবরের ভারতে আগমন। বাবর ছিলেন মধ্য এশিয়ার এক প্রতিভাবান সেনাপতি। তিনি ছিলেন তিমুর লং ও চেঙ্গিস খানের বংশধর। মূলত সমরকন্দ তার প্রধান লক্ষ্য ছিল, কিন্তু উজবেকদের হাতে পরাজিত হয়ে তিনি কাবুল দখল করেন। তখন তিনি ভারত আক্রমণের পরিকল্পনা করেন। ১৫১৯, ১৫২৫ সালের মধ্যে তিনি ৪ বার ভারতের দিকে অভিযান চালান। ১৫২৬ সালে তিনি ১২০০০ সৈন্য নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন। বাবরের কৌশল ও ইব্রাহিম লোদির বাহিনী। বাবরের শক্তিশালী সেনাবাহিনী ও যুদ্ধ কৌশল। বাবরের বাহিনী ছিল ছোট কিন্তু খুবই দক্ষ। তার বাহিনীর বিশেষ বৈশিষ্ট্য ছিল, বাবর তুর্কি কামান ব্যবহার করেন, যা ভারতীয়দের কাছে এক নতুন বিষয় ছিল। তুলুকমা কৌশল। বাবর তার সেনাদের ছোট ছোট দলে ভাগ করেন এবং দ্রুত দিক পরিবর্তন করে শত্রুদের বিভ্রান্ত করেন। অস্থানবদ্ধ যুদ্ধ পদ্ধতি। বাবর তার বাহিনীকে মুক্তভাবে চলাচলের সুবিধা দেন, যা তাদের গতিশীল রাখে। কাঠের রথ কৌশল। সামনে কাঠের রথ বসিয়ে তাদের মধ্যে কামান স্থাপন করা হয়, যাতে শত্রুরা সরাসরি হামলা করতে না পারে। ইব্রাহিম লোদির বিশাল কিন্তু দুর্বল বাহিনী, ১,০০,০০০ সৈন্য ও ১,০০০ হাতি। তার বাহিনী বিশাল হলেও তাদের মধ্যে শৃঙ্খলা ছিল না। দুর্বল নেতৃত্ব। ইব্রাহিম লোদির নেতৃত্ব দুর্বল ছিল, যা তার বাহিনীকে আরও অসুবিধায় ফেলে। যুদ্ধের সূচনা ২-১ এপ্রিল ১৫২৬, ভোরবেলা যুদ্ধের শুরু। যুদ্ধের আগের দিন বাবর তার বাহিনীকে শক্তিশালী অবস্থানে স্থাপন করেন। সেনাদের দুটি অংশে ভাগ করা হয়। একটি বাহিনী রথের পেছনে অবস্থান নেয় ও কামান পরিচালনা করে, অন্য বাহিনী দুই দিক থেকে আক্রমণের জন্য প্রস্তুত থাকে। প্রথম আক্রমণ। কামানের ভয়াবহ প্রভাব। বাবর তার কামান থেকে প্রথম গোলাবর্ষণ করেন। লোদির হাতির দল কামানের শব্দে আতঙ্কিত হয়ে নিজেদের সৈন্যদের ওপর আক্রমণ করে। লোদির বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং অনেক সৈন্য পালিয়ে যায়। দ্বিতীয় ধাপ, তুলুকমা কৌশল। বাবরের অশ্বারোহী বাহিনী দুই পাশ থেকে ইব্রাহিম লোদির বাহিনীকে ঘিরে ফেলে। শত্রুদের বিভ্রান্ত করতে অশ্বারোহীরা বারবার দিক পরিবর্তন করে আক্রমণ চালায়। লোদির সৈন্যরা সামনে কামানের গোলা, পিছনে ও দুই পাশে অশ্বারোহী বাহিনীর আক্রমণে ধ্বংস হয়ে যায়। শেষ ধাপ, ইব্রাহিম লোদির পতন। যখন লোদির বাহিনী সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে, তখন বাবর তার মূল সেনাদল নিয়ে সামনের দিকে এগিয়ে যান। ইব্রাহিম লোদির সেনাপতিরা একে একে নিহত হন। শেষ পর্যন্ত ইব্রাহিম লোদিও নিহত হন। এই যুদ্ধ প্রায় ৩ ঘণ্টা স্থায়ী হয়। যুদ্ধের ফলাফল ও প্রভাব। ইব্রাহিম লোদির পরাজয়ে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মৃত্যু হয়। তার বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায় এবং দিল্লির সুলতানেরই শেষ হয়ে যায়। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। বাবর দিল্লি ও আগ্রা দখল করেন। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা হয়, যা ৩০০ বছর ধরে টিকে ছিল। ভারতের যুদ্ধ কৌশলে পরিবর্তন। প্রথমবার ভারতে কামানের ব্যবহার শুরু হয়। তুর্কি যুদ্ধ কৌশল ভারতীয় সেনাদের জন্য নতুন শিক্ষা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পরিবর্তন। দিল্লিতে নতুন শাসনব্যবস্থা গড়ে ওঠে। রাজপুত ও আফগান শাসকেরা নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়। উপসংহার। পানিপথের প্রথম যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ভারতের ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। বাবরের বিজয়ের ফলে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, যা ভারতবর্ষের ইতিহাস ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। তার নতুন যুদ্ধ কৌশল ভারতের সামরিক ব্যবস্থাকে পরিবর্তন করে এবং আধুনিক যুদ্ধ কৌশলের প্রবর্তন ঘটে। এই যুদ্ধের মাধ্যমে মধ্যযুগীয় রাজত্বের অবসান ঘটে এবং ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের যাত্রা শুরু হয়।